বিয়াস যখন থানা থেকে বেরিয়ে এলো, আকাশ তখন প্রায় অন্ধকার। ঘন্টা দেড় মতো ভেতরে ছিল, তাতেই বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে। অথচ যখন ভেতরে গিয়েছিল তখন রোদ ছিল আকাশে। পাহাড়ে এভাবেই ঝুপ করে সন্ধে নেমে আসে। চারপাশের দোকানগুলো, ম্যালের দিকের রাস্তাটা আলোয় সেজে উঠেছে। ধীরে ধীরে পার্কিং লটের দিকে হাঁটা দিল বিয়াস। পার্কিংয়ের কাছে গিয়ে ওর গাড়িতে ও তখনও স্রোতকে বসে থাকতে দেখল। বিয়াস স্রোতের কথা ভুলেই গিয়েছিল। অবাক হয়ে প্রশ্ন করল, তুই এতক্ষণ ধরে অপেক্ষা করলি কেন? আরে ঘরে চলে যেতে পারতি তো, ফেরার সময় তো আমি তোর কাছে যেতামই। স্রোত উত্তর দিল, আমার তো থাকারই কথা ছিল, জানতাম তোর দেরি হবে, তা এত তাড়াতাড়ি হয়ে গেল? শেষ কথাটা ইয়ার্কি মেরেই বল। বিয়াস ড্রাইভিং সিটে বসে উদাস গলায় বলল, বাইরেটা তো একটু ঘুরে ঘুরে দেখতে পারতি, এতক্ষণ শুধু গাড়ির মধ্যে বসে থাকলি। স্রোত জবাব দিল, গেছিলাম তো, দুবার থানার সামনে থেকে ঘুরেও এসেছি। কনফিউজ ছিলাম, ভেতরে যাব নাকি যাব না বুঝতে পারছিলাম না। তারপর ভাবলাম থাক, দুজন পুলিশ আমার দিকে একটু সন্দেহের চোখে দেখছিল, এই দেখে আমি ওই চত্বর ছেড়ে একটু বাজারটা হাঁটলাম। তারপর পা ব্যথা করছে দেখে কোথায় বসবো, তোর গাড়িতে এসেই বসলাম। বিয়াস স্টিয়ারিং এ হাত রেখে কিছু ভাবছিল। স্রোত খেয়াল করল বিয়াস অন্যমনস্ক, কোনো কথাই হয়তো শুনছে না। ও বলল, তাহলে এখন আমরা কোথায় যাচ্ছি? ভাই, খুব খিদে পেয়েছে, এতক্ষণ হেঁটে হেঁটে তোর টিফিন আমার অনেকক্ষণ হজম হয়ে গেছে, আর তাছাড়া তুইও তো কিছু খাসনি, চল ভালো কোথাও গিয়ে কিছু খাই আগে। বিয়াস যেন শুনল না। স্রোত বিয়াসের কাঁধে হালকা ধাক্কা দিয়ে বলল, কিরে, কোথায় ডুবে যাচ্ছিস? কি হলোটা কি? আরে বিকাশবাবু কিছু বললেন তোকে? কি বললেন? বিয়াস হালকা স্বরে উচ্চারণ করল, কিছু না। স্রোত প্রশ্ন করল, কিছু না তো তুই এত কি ভাবছিস? এই তুই চালাতে পারবি তো, না আমি চালাবো? বিয়াস ছোট করে উত্তর দিল, পারবো। 15 মিনিট পর একটা রেস্টুরেন্টের সামনে এসে বিয়াস গাড়িটাকে দাঁড় করালো। এটা ওদের প্রিয় রেস্টুরেন্ট, মাঝে মধ্যেই ওরা 3 জন এখানে আসতো। বিয়াস গাড়িটাকে পার্ক করিয়ে ভেতরে এসে দেখল স্রোত একটা টেবিলে বসে খাবার অর্ডার দিচ্ছে। ও টেবিলের কাছে যেতেই স্রোত ওকে প্রশ্ন করল, এই নুডলস খাবি তো না থুকপা? বিয়াস বলল, তুই বলে দে না, যা খুশি। চারপাশে তাকিয়ে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা লক্ষ্য করছিল বিয়াস। আজকে রেস্টুরেন্টের ভিতরটা অন্য দিনের চেয়ে অন্যরকম লাগছে। একটু আলো কম, লোকজনের ভিড় আজ প্রায় নেই বললেই চলে। অথচ ও আর সৌনক যখন আসতো তখন এত ভিড় হতো যে গেটের সামনে লাইন দাঁড়িয়ে যেত। আবার সৌনক, আজ কতবার ও সৌনককে মনে করেছে। বিয়াসের মনে হলো আজ অনেকবার ও সৌনকের নাম উচ্চারণ করেছে, অনেকবার সৌনকের কথা বলেছে কোনো কান্না এবং কষ্ট ছাড়াই। তাহলে এইভাবেই কি ধীরে ধীরে সৌনককেও ভুলে যাবে? সৌনকের অনস্তিত্ব একদিন স্বাভাবিক হয়ে উঠবে, সৌনককে মনে পড়বে না আর তখন ওদের, মিস করবে না, ধূসর হয়ে যাবে তার সব স্মৃতি। এই মনে হওয়াগুলোই কষ্ট দিচ্ছিল বিয়াসকে। ও বারবার অন্যমনস্ক হয়ে পড়ছিল। স্রোতকে ডেকে বলল, কিরে, ফোন বাজছে তো? বিয়াস ফোন হাতে নিয়ে বলল, স্প্যাম কল। ও স্রোতের দিকে তাকিয়ে দেখল খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে। স্রোত ওর দিকে তাকিয়ে আছে। বিয়াসের মনে হলো স্রোত ওকে কিছু বলবে। একটু সময় নিয়ে স্রোত বিয়াসকে বলল, আমি মেঘকে আসতে বলেছি, তোর অসুবিধা নেই তো? বিয়াস থেমে থেমে বলল, তোর যখন এটা মনে হলো তখন তুই ওকে ডাকলি কেন? স্রোত উত্তর দিল, কারণ আমি ভেবেছিলাম তুইও মেঘের সঙ্গে কথা বলতে চাস, হয়তো কাল ওর সঙ্গে দেখাও করতি, তো আমার মনে হলো সেটা এখন নয় কেন, কিন্তু তখন তোকে খুব চুপচাপ লাগছে দেখে তাই ভাবলাম আর কি। মানে বিয়াস বলল, সরি, কিন্তু আমার কথা বলতে ইচ্ছে করছে না। আচ্ছা স্রোত, আমি যদি আমার খাবারটা এখন প্যাক করে বাড়ি নিয়ে চলে যাই, তুই কি রাগ করবি? আমার এখন খেতে ইচ্ছে করছে না, সারাদিন স্নান হয়নি, বাড়ি গিয়ে একেবারে স্নান সেরে খাবো। আর মেঘকেও আমার তরফ থেকে সরি বলে দিস। ওর কথা শেষ হওয়ার আগেই পেছন থেকে কেউ একজন বলে উঠল, এই সরি কেন? কিসের সরি?
বিয়াস পিছন ঘুরে দেখল মেঘ কখন ওদের পিছনে এসে দাঁড়িয়েছে। ওরা দুজনে কেউই টের পায়নি। স্রোত বিয়াসকে বলল, ওই তো মেঘ চলে এসেছে, তুই আরেকটু বসে যা না প্লিজ। বিয়াস আর আপত্তি করল না। পাশের চেয়ারে বসতে বসতেই মেঘ বিয়াসকে বলল, আমি খুব শকড। এরকম একটা ঘটনা ঘটবে সৌনকের সঙ্গে আমি ভাবতেও পারিনি। সেদিন তো আমি ওর বাড়িতেও গিয়েছিলাম। আমি যদি একটু আঁচ করতে পেতাম ওর সাথে কি হতে চলেছে তাহলে। মেঘ মাথা নিচু করল, মাথাটা নামিয়েই রাখল অনেকক্ষণ। তারপর বিয়াসের দিকে অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে বলল, পুলিশকে আমি একটা কথা বলিনি। আমি হয়তো সেদিন সৌনকের বাগানে একজনকে দেখেছি, কারণ মুখ দেখিনি, তবে আবছা কাউকে দেখেছি, মানে একটা অবয়ব। বিয়াস মেঘের চোখের দিকে তাকিয়ে থমকাল, প্রশ্ন করল, কার অবয়ব? চেনা কেউ? মেঘ এক দৃষ্টিতে তাকিয়ে আছে বিয়াসের দিকে, কি যেন খুঁজছে। অন্যরকম গলায় বলল, ওইখানেই তো খটকা। খুব সামান্য সময়, হয়তো 2-1 সেকেন্ডের জন্য দেখেছিলাম আমি, মানে আমার মনে হয়েছিল খুব চেনা কেউ, কিন্তু মনে পড়ছে না। ততক্ষণে খাবার চলে এসেছিল। বিয়াস খাবারে মন দিল। ওরা আর কেউই এরপর বিশেষ কোনো কথা বলল না। সবাই খাওয়া দাওয়া সেরে বেরিয়ে এসে যে যার বাড়ির দিকে পা বাড়াল। স্রোতকে মেঘ পৌঁছে দেবে বলাতে বিয়াসের সুবিধা হলো, নইলে ওকে অনেকটা যেতে হতো। বিয়াসের খুব ক্লান্ত লাগছিল, আর তাছাড়া মেঘের কথাগুলো তাকানোটাও ওকে খুব ভাবাচ্ছিল। ওভাবে কেন দেখছিল ওকে মেঘ? এতদিন ধরে মেঘের সঙ্গে ওর বন্ধুত্ব, অথচ মেঘের এমন শীতল ধারালো চাহনি ও এর আগে কখনোই দেখেনি। আর সেদিন কাকেই বা দেখেছিল মেঘ? এই প্রশ্নগুলো বারবার বিয়াসের মনে আসছিল। কাল সকালে ক্লাস আছে, তাই বিয়াস ভাবল আজ ঘরে গিয়ে ঘুমিয়ে পড়বে। বাড়ি ফিরে গ্যারেজে গাড়ি ঢুকিয়ে কাঠের সিঁড়ি দিয়ে বিয়াস উপরে উঠে এলো। ব্যালকানির গ্রিলের তালা খুলে মেন দরজার লক খোলার আগে মেঝেতে একটা খাম পড়ে থাকতে দেখল। কৌতূহল এবং চারপাশের নিস্তব্ধ নির্জন অন্ধকারে হালকা একটা শিহরণ হল ওর। তাড়াতাড়ি গ্রিল বন্ধ করে মেন দরজা খুলে ঘরের ভেতর ঢুকে এসে খামটাকে খুলে ফেলল। খুলে দেখল খবরের কাগজের অক্ষর কেটে চিঠিতে লেখা আছে, আমি জানি অবিনাশ মুখার্জির খুনি কে। বিয়াস একটু কেঁপে গেল। এই চিঠি এখানে কে ফেলে গেল? তাও ওর বারান্দায়। বারান্দায় চিঠি ফেলতে সিঁড়ি দিয়ে ওপরে আসতে হয়, তার মানে যে ফেলেছে সে ওপরে এসেছিল। বিয়াসের একবার মনে হলো নিচে গিয়ে একবার জিজ্ঞেস করবে কাউকে ওপরে আসতে দেখেছে কিনা, কিন্তু দার্জিলিংয়ের এই গভীর শীতে নির্জন রাতের অন্ধকারে একা ঘরের দরজা খুলে বেরোতে ওর একটু ভয় করল। চকিতে ঘরের ভেতরটা একবার ভালো করে দেখে নিল বিয়াস। দরজায় ডাবল লক দিয়ে জানলার দিকে সরে এলো। বিয়াসের কেন জানি না মনে হচ্ছে কেউ ওকে নজরে রাখছে। দুটো চোখ বা অনেকগুলো চোখ ওকে যেন সবসময় দেখছে। এই অদ্ভুত ভয় যতক্ষণ ওকে গ্রাস করে রাখল, ও ঘরের ভিতর তন্ন তন্ন করে সিসিটিভি ক্যামেরা খুঁজল। কিছু না পেয়ে জানলার গুটিয়ে রাখা সমস্ত পর্দা ও খুলে দিল। ভারী মোটা পর্দা ঝুলে পড়ল কাঁচের জানলায়। এরপর একটু নিশ্চিন্ত হয়ে বিছানায় বসে নিজেকে শান্ত করল বিয়াস। তখনই বিয়াসের মনে পড়ল অনিন্দকে একটা ফোন করা প্রয়োজন।